আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাজেদুল ইসলাম। আমি আজকে একটা সহজ টপিক নিয়ে এসেছি। আজকে কথা বলবো, আলোচনা করব আমরা একসাথে যে অ্যাসেসমেন্ট কি, কখন বন্ধ করতে হয় এবং টাইপস অফ অ্যাসেসমেন্ট, যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কি এবং সামেটিভ অ্যাসেসমেন্ট কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুক। এই যে ভিডিও চ্যানেলটি, এই চ্যানেলটি সম্পূর্ণ হচ্ছে এডুকেশনাল পারপাসে তৈরি। এখানে কোনো ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিসকে কোনো প্রমোট করা হয় নাই বা এনকারেজ করা হয় নাই। এখানে ছোট্ট করে আমার একটা প্রোফাইল দেওয়া আছে। কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান বা কোনো ইনফরমেশন শেয়ার করতে চান, প্রত্যেকটা ভিডিওর নিচে দেওয়া কমেন্টস বক্সে আপনারা সেটা করতে পারেন। এখানে দিলে হচ্ছে কি আমি সাথে সাথে আসলে এটা উত্তরটা দিতে পারি। আর এছাড়াও মেইল করতে পারেন, তবে আমি কমফোর্ট ফিল করি যদি আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করেন। আল্লাহ কবুল এবং মঞ্জুর করুক আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আমার আল্লাহ, আমি আপনার কাছে এমন জ্ঞান চাই যা আমার জন্য উপকারী, এমন জীবিকা চাই যা আমার জন্য পবিত্র এবং হালাল, এবং এমন তৌফিক চাই যা আপনার দরবারে কবুল হবে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব, বিষয়টা একেবারেই কমন। অ্যাসেসমেন্টটা কি? আমরা খুব সহজ যদি বলি, অ্যাসেসমেন্ট হচ্ছে একটা প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া? মূল্যায়ন করার প্রক্রিয়া। মূল্যায়ন করে কি করব? মূল্যায়ন করে আমি প্রমাণপত্র সংগ্রহ করব বা এভিডেন্স কালেক্ট করব। এভিডেন্স কালেক্ট করলে কি হবে? এই যে সংগৃহীত প্রমাণপত্র বা এভিডেন্সের মাধ্যমে মূল্যায়নকারী সিদ্ধান্তে উপনীত পারবেন। কিসের সিদ্ধান্ত? যে কর্মক্ষেত্রে যে ক্যান্ডিডেট বা অংশগ্রহণকারী প্রত্যাশিত মান বজায় রেখে কার্য সম্পাদন করার যোগ্যতা অর্জন করেছে কি না। তাহলে অ্যাসেসমেন্ট হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অ্যাসেসর এভিডেন্স কালেক্ট করেন, যে এভিডেন্সের ভিত্তিতে সে আসলে মূল্যায়ন করতে পারেন বা জাজমেন্ট করতে পারেন যে ওয়েদার দ্য ক্যান্ডিডেট ইজ কম্পিটেন্ট অর নট ইয়েট কম্পিটেন্ট। এটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী সে কাজটি সম্পাদন করতে পেরেছে কিনা সেটার একটা সেটার একটা জাজমেন্ট করতে পারে। তাহলে আমরা একটু ইংরেজিতে দেখি কি বলে। দি প্রসেস অফ কালেক্টিং এভিডেন্স অ্যান্ড মেকিং জাজমেন্ট অন ওয়েদার দ্য কম্পিটেন্সি হ্যাজ বিন অ্যাচিভড to confirm that an individual can perform to the standard expected in the workplace. এই একই কথা। ওয়ার্কপ্লেসে যে এক্সপেক্টেড যে স্ট্যান্ডার্ডটা আশা করা হয়, সেই প্রত্যাশিত সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী সে কাজ করতে পারে কিনা বা সে দক্ষতা অর্জন করেছে কিনা, সেইটা জাজ করে কিসের মাধ্যমে? ওই যে এভিডেন্স কালেকশনের মাধ্যমে। তাহলে আমরা আসছি অ্যাসেসমেন্ট। তো আমাদের একটু ছোটখাটো ধারণা চলে আসলো। এখন হচ্ছে আমাদের যে অ্যাসেসমেন্ট কত টাইপের। নর্মালি অ্যাসেসমেন্ট হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, যেটাকে আমরা গঠনমূলক বা প্রস্তুতিকালীন মূল্যায়ন বলে থাকি। আর একটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট, যেটা হচ্ছে সামগ্রিক বা চূড়ান্ত মূল্যায়ন। এখন দেখবো আমরা সামনে পথে যে এই দুটাকে আমরা আসলে কি মিন করি। এখন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন বা প্রস্তুতিকালীন মূল্যায়ন। এর ফলে কি হয়? পাঠদান চলাকালে এটা ট্রেনার দ্বারা পরিচালিত হয়। যখন আমার ট্রেনিংটা চলে, আমার যখন আমি যখন লার্নিংটা গেইন করি, সেই ডিউরিং এই টাইমটার মধ্যে ট্রেনার করে কি? ট্রেনার হচ্ছে এইটা পরিচালনা করে, ট্রেনার দ্বারা পরিচালিত হয়। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমার যে অগ্রগতি পরিমাপ করা, যে অন্তর্বর্তীকালীন অগ্রগতি আমি এটা দ্বারা আমি জানতে পারবো যে ট্রেনার এটা কন্ডাক্ট করবে। এর ফলে জানা যায় যে ক্যান্ডিডেটের অগ্রগতিটা কতটুকু হয়েছে। এখন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ইজ কন্ডাক্টেড ডিউরিং ট্রেনিং অ্যান্ড ডিজাইন অ্যান্ড কন্ডাক্টেড বাই দ্য ট্রেনার। তাহলে আমাদের এইটার ইংরেজি ডেফিনেশনটাও ক্লিয়ার হয়ে গেল যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করা হয় ডিউরিং ট্রেনিং এর মধ্যে কন্ডাক্ট করা হয়, এবং ডিজাইন এবং
কন্ডাক্টেড বাই ট্রেনার। এটা ডিজাইন এবং পরিচালনা দুইটাই করে হচ্ছে আমাদের ট্রেনার। এখন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আমি তো বুঝতে পারলাম যে এটা আমার ডিউরিং লার্নিং এ হয়। তাহলে হোয়াট ইজ ইট? বলছে যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ইজ ডান ওয়াইল স্টুডেন্ট আর স্টিল লার্নিং। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট তখন করা হয় যখন ক্যান্ডিডেট বা ট্রেনি বা লার্নার স্টিল লার্নিং, মানে এখনো শিখতেছে, চলমান। দি মেইন গোল ইজ টু হেল্প দেম ইমপ্রুভ। আপনি যদি না জানেন যে আপনি কোথায় আছেন, তাহলে আপনি কোথায় যাবেন সেটা নির্ধারণ করবেন কিভাবে? তাহলে আমরা বুঝতে পারবো যে আমার কতটুকু কোন বিষয়গুলো আমার অস্পষ্টতা, সেই অস্পষ্টতার বিষয়গুলো আমি আরো, বা যে জায়গাগুলো আমার দুর্বলতা, সেই জায়গাগুলো আমি খুঁজে বের করতে পারলে সেগুলোকে আমি আসলে আরো বেশি ইফোর্ট দিয়ে সেই দুর্বলতাটাকে আমার শক্তিতে রূপান্তর করতে পারবো। এখন বলছে হোয়াই ডু উই ইউজ ইট? আমরা কেন এটা ইউজ করি? মূলত আমরা এখানে কিছু জিনিস খুঁজে বের করার চেষ্টা করি, টু ফাইন্ড আউট। কি ফাইন্ড আউট করি? হোয়াট স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড। একজন ট্রেনার ট্রেনিকে বা ক্যান্ডিডেটকে লেসন দিলেন। এখন লেসনটা তো আসলে কতটুকু নিতে পারলো সেটা মেজারমেন্ট করার তো দরকার, কারণ এক একজনে কিন্তু এক এক রকম, বা কাকে একটু বেশি এফোর্ট দিতে হবে সেই বিষয়গুলো আইডেন্টিফাই করা। তাহলে স্টুডেন্ট বা ক্যান্ডিডেট বা লার্নার সে কতটুকু বুঝতে পেরেছে সেটা সে জানতে পারে। হোয়ার দে স্ট্রাগলিং, তার কোন জায়গাটা বেশি কঠিন মনে হয়, বা কোন জায়গাটা সে সংগ্রাম করতেছে বা স্ট্রাগল করতেছে, কোন জায়গাটা সে হলো দুর্বল, সেই জায়গাটা টিচার আইডেন্টিফাই করতে পারতেছে। হাউ টু গাইড দেম বেটার। আপনি যদি জানেন যে আমি ম্যাথে ভালো না, আপনি যদি জানেন যে আমি স্যাম্পলিং এর এইখানটায় ভালো না, আপনি যদি জানেন আমি রিসার্চ মেথোডোলজিতে ভালো না, তাহলে কিন্তু প্রবলেমের অর্ধেক প্রবলেম সলভ, কারণ আপনি আইডেন্টিফাই করে ফেলছেন আপনার দুর্বল জায়গাটা কোথায়। এখন হচ্ছে নেক্সটটা কি? এটা হচ্ছে আপনার সাথে সাথে এইটার যদি মিটিগেশন মেজার নেন, তাহলে কিন্তু দেখা গেল আপনার হচ্ছে ওই যে মানে ইমপ্রুভমেন্টটা একেবারে ইজি হয়। এখন বলছে ওয়েন ইজ ইট ইউজড। এখন আমি কখন এটা ইউজ করবো, এটা বারবার বলছে, এটা ডিউরিং ক্লাস, ওয়াইল টিচিং ইজ স্টিল গোয়িং অন, যখন মানে টিচিংটা শিক্ষা পাঠদান চলতে থাকে তখন চলমান। এখন এটা কিরকম হতে পারে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট? আপনি ক্লাসরুমে তাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন, স্মল কুইজ দিতে পারেন, চেকিং হোমওয়ার্ক দিতে পারেন, গ্রুপ অ্যাক্টিভিটিস দিতে পারেন, গিভিং ফিডব্যাক অন এ ড্রাফট। তো এই বিষয়গুলো আপনি বিভিন্নভাবে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নিতে পারেন কনভেনিয়েন্ট ওয়েতে। এখন বলছে যে ইম্পর্টেন্ট পয়েন্টস, একটা জিনিস এই পুরো ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা আমাদের ইম্পর্টেন্ট নোটটা হচ্ছে কি, ইট ইজ নট ফর ফাইনাল মার্কস। এখানে যে মার্কটা পেল বা যে পয়েন্টটা পেল, যে গ্রেডিংটা পেল, সেটা কিন্তু ফাইনাল না, এটা আমাদের মাথায় রাখতে হবে। ইট হেল্পস টিচার চেঞ্জ অর ইমপ্রুভ টিচিং। এটা অনেক সময় টিচারকেও কিন্তু হেল্প করে। কিসের জন্য? তার টিচিংটাকে ইমপ্রুভ করার জন্য, তার টিচিংটাকে চেঞ্জ করার জন্য। সে বুঝতে পারে এই জায়গাটাকে আমাকে আরেকটু স্লো যেতে হবে, এই জায়গাটাকে আমাকে আরেকটু ইমপ্রুভ করতে হবে, এই জায়গাটাকে আমাকে একটু আরেকটু সহজ করে বোঝাতে হবে, এই জায়গায় এই ক্লাসটা একটু কনজাস্টেড হয়ে যাচ্ছে, আরেকটু সময় নিয়ে আমি পড়াবো। ইট হেল্পস স্টুডেন্ট কারেক্ট মিস্টেক আর্লিয়ার। শুনেন, শেষে ভুল বুঝতে পেরে তো আসলে অনুশোচনা ছাড়া আর কিচ্ছু নাই, শোধরানোর পথ তো নাই। কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আপনি যদি মিস্টেকটাকে আইডেন্টিফাই করতে পারেন এবং কারেক্ট করতে পারেন, তাহলে আপনি কিন্তু ফাইনালে গিয়ে আপনি এই ভুলটা আর করবেন না। ইটস লাইক এ প্র্যাকটিস গ্রাউন্ড, এ প্র্যাকটিস রাউন্ড। এটা এটা একটা হচ্ছে ঘরোয়া ম্যাচের মতো। আপনি যখন বিশ্বকাপ ফাইনালে খেলবেন, তার আগে ঘরোয়া ম্যাচে খেলে আপনার ওই প্রস্তুতিটাকে, প্র্যাকটিসটাকে আরো বেশি আপনি উন্নত করলেন। তো আপনাদের কাছে আমার ছোট্ট একটা দাবি, আপনারা যখন লাইক করেন, সাবস্ক্রাইব করেন, কমেন্টস করেন, তখন আমরা উৎসাহ পাই। আমরা চেষ্টা করি যে এই সেক্টরটায় খুব বেশি কেউ কেউ সাহায্য করতে চায় না, কেন জানো আমি জানি না। তো আমরা চেষ্টা করব যে এই সেক্টরে প্রত্যেকটা মানুষকে আমরা যেন সহযোগিতা করি। আমরা একটা পরিবারের সদস্য, আমরা যদি সবাইকে সহযোগিতা করি, তাহলে একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি হবে। আর সবচাইতে বড় কথা হচ্ছে, আমরা তো আল্লাহকে খুশি করার জন্য করতেছি। তো এটা তো বছরের পর বছর, সময়ের পর সময় থেকে যাবে,
এর থেকে মানুষ উপকৃত হবে, এটা সাদগায়ে জারি হিসেবে কাজ করবে। তো আপনারা যদি আমাদের লাইক কমেন্টস করেন আমরা আরো বেশি উৎসাহিত পাবো। দেখেন, আরেকজন নতুন ভিডিও করলে সেও তো একটা প্ল্যাটফর্ম পেল, তাই না? এর চাইতে আর একটা স্ট্যান্ডার্ড সে ডেভেলপ করতে পারবে। তো আমরা চাই যে আপনারা আমাদের উৎসাহ দেন, কমেন্টস করেন কোথায় ইমপ্রুভ করতে পারবো, তাহলে আমাদের পথ চলাটা আরো সহজ হয়। আল্লাহ আপনাকে আমাকে কবুল এবং মঞ্জুর করুক। এখন সামেটিভ অ্যাসেসমেন্ট বলছে যে, যেটা আমরা ফাইনাল বলতেছি, সামগ্রিক চূড়ান্ত সমষ্টিমূলক মূল্যায়ন বলতেছে পাঠদান শেষে এটা কিন্তু অ্যাসেসর দ্বারা পরিচালিত হয়। আগেরটা বললাম ট্রেনার দ্বারা পরিচালিত হয়, আর ডিউরিং ট্রেনিং বলছি। আর এখানে পার্থক্যটা হচ্ছে এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্রেনিং, মানে আপনার ট্রেনিং শেষ, এখন হচ্ছে অ্যাসেসর হচ্ছে মূল্যায়নটা করবে। এর ফলে আরেকটা কাজ হচ্ছে পাশাপাশি, যেটা ফরমেটিভ অ্যাসেসমেন্টে ছিল না, সামেটিভ অ্যাসেসমেন্টে আছে, সেটা হচ্ছে সনদায়ন করা হয়। কে কম্পিটেন্ট আর কে নট ইয়েট কম্পিটেন্ট তার একটা সনদায়ন দেওয়া হয়। এখন বলছে সামেটিভ অ্যাসেসমেন্ট ইজ ইউজুয়ালি কন্ডাক্টেড অ্যাট দ্য এন্ড অফ a period of training. This kind of assessment is used for the purpose of recognition or certification. এটা কিন্তু আর একটা উদ্দেশ্য হচ্ছে স্বীকৃতি এবং হচ্ছে সার্টিফিকেশন, মানে স্বীকৃতি এবং সনদায়নের এটা একটা উদ্দেশ্য হয়। কারণ অনেকেরই আসলে স্কিল আছে, নলেজ আছে, সে কাজটা ভালো পারে, সার্টিফিকেট না থাকার কারণে দেখা গেল সে ওয়ার্কার হিসেবে কাজ করে, সুপারভাইজার হিসেবে সে বাইরের আমার প্রবাসী ভাইয়েরা অ্যাপ্লাই করতে পারে না। আমি মালয়েশিয়ায় দেখেছি, আমি সিঙ্গাপুরে দেখেছি যে অনেক ওয়ার্কার কাজ করে, সৌদি আরবে দেখেছি তারা সুপারভাইজার হতে পারতেছে না, তাদের আসলে এই সার্টিফিকেশনটা না, সার্টিফিকেশন না থাকলে তো রিকগনিশনটা থাকে না। হ্যাঁ, তো এর ফলে হচ্ছে কি সার্টিফিকেশন পাচ্ছে, রিকগনিশন পাচ্ছে, এটা ট্রেনিং শেষে নিচ্ছে, অ্যাসেসর হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। এখন বলছে সামেটিভ অ্যাসেসমেন্ট তো আফটার লার্নিং, এটা ক্লিয়ার। সামেটিভ অ্যাসেসমেন্ট যখন টিচিংটা শেষ হয় তার পরে শুরু হয়। মেইন গোল হচ্ছে স্টুডেন্ট লার্ন ইন টোটাল, হ্যাজ লার্ন ইন টোটাল, মানে মেইন গোল ইজ টু সি হোয়াট দ্য স্টুডেন্ট হ্যাজ লার্ন ইন টোটাল। একটা স্টুডেন্ট বা একটা ক্যান্ডিডেট মানে সবকিছু মিলে কি শিখলো, সর্বশেষে তার আউটকামটা কতটুকু অ্যাচিভ হলো সেটা মেজার করা যায়। ওয়াই ডু উই ইউজ ইট, আমরা কেন এটা ব্যবহার করি বা এটা ইউজ করি, আমরা কিছু জিনিস চেক করি। ইফ লার্নিং গোল আর অ্যাচিভড, লার্নিং গোলটা অ্যাচিভড হয়েছে কিনা, ইফ স্টুডেন্টস আর রেডি টু পাস, স্টুডেন্টরা পাস করার জন্য রেডি কিনা, মুভ অন, তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত কিনা, অর গেট দ্য সার্টিফাইড, তারা সার্টিফাইড হওয়ার জন্য পর্যাপ্তভাবে প্রস্তুত কিনা, এই বিষয়গুলো আমরা মানে চেক করতে পারি। এখন বলছে যে when is it used, এটা কখন হয়, যে একই কথা বলছি যে end of the course or training। এখন এক্সাম্পল কি, ফাইনাল এক্সাম নিবেন, এন্ড অফ টার্ম প্রজেক্ট, আপনি একটা প্রজেক্ট দিতে পারেন, প্র্যাকটিক্যাল টেস্ট দিতে পারেন, ভাইবা আর ফাইনাল প্রেজেন্টেশন, তাকে একটা প্রেজেন্টেশন দেওয়াতে পারেন, ন্যাশনাল অ্যান্ড বোর্ড এক্সাম। মূলত ওখানে তো আপনাকে যে মানে মেথড অফ অ্যাসেসমেন্ট যেটা, সেটা তো আইডেন্টিফাই করা থাকে, তারপর প্রজেক্ট অনুযায়ী বা রিকোয়ারমেন্ট অনুযায়ী যেভাবে আপনার নিতে হয়। অনেক জায়গায় দেখা গেল আমরা সিবিটিএতে যদি আমরা বলি, এনএসডি এর ক্ষেত্রে প্রথমে আমাদের হচ্ছে রিটেন অ্যাসেসমেন্ট, তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল বা ডেমনস্ট্রেশন, তারপর হচ্ছে ওরাল, এরকম এক এক জায়গায় এক এক রকম হতে পারে। এখন বলতেছে সামেটিভ অ্যাসেসমেন্টের ইম্পর্টেন্স পয়েন্টগুলো কি কি। ইম্পর্টেন্ট পয়েন্টসগুলোর মধ্যে আছে ইট ইজ ফর ফাইনাল মার্কস অর রেজাল্ট, এটা কিন্তু ফাইনাল মার্কস আর রেজাল্টের জন্য। It helps decide if a student pass or fail, এটা নিশ্চিত করে একটি স্টুডেন্ট বা ক্যান্ডিডেট সে পাস করলো না ফেল করলো, মানে কম্পিটেন্ট হলো না নট ইয়েট কম্পিটেন্ট হলো, সেটা কিন্তু আপনাকে নিশ্চিত করে। এখন বলছে it does not help much with improvement at that stage, এখানে কিন্তু আপনাকে ইমপ্রুভমেন্টের আর কোনো এই স্টেজে সুযোগ নাই, ইট ইজ লাইক এ ফাইনাল টেস্ট। এখন আমরা খুব সহজে যদি বলি,
তো সহজে আমরা বলতে পারি পারপাসটা হচ্ছে লার্নিং ইমপ্রুভমেন্ট করা ফর্মেটিভ অ্যাসেসমেন্টের। সামেটিভ অ্যাসেসমেন্টের হচ্ছে মেজার হোয়াট ইজ লার্ন, কোথায় হচ্ছে আমরা এই অ্যাসেসমেন্টটা নিব। ফর্মেটিভটা নিব হচ্ছে ডিউরিং লার্নিং, সামেটিভটা নিব হচ্ছে আফটার লার্নিং ইজ ডান। মার্কসের ক্ষেত্রে ইউজুয়ালি নো মার্কস, আর সামেটিভের ক্ষেত্রে আপনার মানে ইউজড ফর ফাইনাল মার্কস অ্যান্ড রেজাল্ট এখানে মার্কস আসলে সিবিটিএতে কোনো মার্কস তো হয় না, কম্পিটেন্ট বা নট ইয়েট কম্পিটেন্টটা একেবারে ফাইনাল চলে আসে তার কাছে। ফিডব্যাকের ক্ষেত্রে আসে হচ্ছে অনগোয়িং অ্যান্ড কুইক, আর হচ্ছে সামেটিভের ক্ষেত্রে আসে গিভেন অ্যাট দ্য এন্ড। আর এক্সাম্পল যদি বলি কুইজ, ক্লাস ওয়ার্ক, ফিডব্যাক, আর এখানে আমরা যদি বলি অ্যাসেসমেন্ট, ফাইনাল, প্রজেক্ট টেস্ট, এগুলো। এখন একটা বিষয় আমি একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে একজন অ্যাসেসর কখন অ্যাসেসমেন্টটা স্টপ করবে, কোন কোন বিষয়গুলো দেখলে সে মনে করবে যে তার অ্যাসেসমেন্টটা বন্ধ করা উচিত। প্রথম কথা হচ্ছে যদি কোথাও নিরাপত্তার ঝুঁকি থাকে, দেয়ার ইজ এনি মানে ব্রাঞ্চ অফ সেফটি ইস্যু, যদি কোথাও তার নিরাপত্তার ঝুঁকি থাকে, বলতেছে যে ইজ দেয়ার এনি ব্রিচ অফ সেফটি, নিরাপত্তার যদি কোনো ঝুঁকি থাকে তাহলে হচ্ছে আমরা অ্যাসেসমেন্টটাকে স্টপ করব। এবং পাশাপাশি বলতেছে যে দ্য ট্রেনি বিকেমস এ স্ট্রেস অর রিকোয়েস্ট দ্যাট দি অ্যাসেসমেন্ট টু বি স্টপড, শিক্ষার্থী বা ক্যান্ডিডেট যদি মানসিক চাপ অনুভব করে, স্ট্রেস ফিল করে, তাহলে এবং মূল্যায়ন বন্ধর জন্য বা অ্যাসেসমেন্টটা মানে বন্ধ করার জন্য যদি রিকোয়েস্ট করে, তাহলে আমরা তো সেখানে অ্যাসেসমেন্টটা বন্ধ করব। বলতেছে নন কম্পিটেন্সির স্পষ্ট কোনো প্রমাণ পেলে দেয়ার ইজ ক্লিয়ার এভিডেন্স অফ নন কম্পিটেন্সি, তাহলে আমরা অ্যাসেসমেন্টটা বন্ধ করব। কেউ অ্যাক্সিডেন্ট বা অসুস্থ হলে আমরা অ্যাসেসমেন্টটা বন্ধ করব। দেয়ার ইজ এ চান্স অফ ড্যামেজ টু প্রপার্টি অর ইকুইপমেন্ট, যদি সম্পত্তি বা সরঞ্জামের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে আমরা কি করব, অ্যাসেসমেন্টটা বন্ধ করব। এছাড়াও অ্যাসেসমেন্ট যদি উৎপাদনের উপর বা প্রোডাকশনের উপর কোনো প্রভাব ফেলে, দেখা গেল আমার আমি হচ্ছে সিমুলেটেড না, রিয়েল ওয়ার্ক প্লেসে আমি অ্যাসেসমেন্টটা নিচ্ছি, তাহলে দেখা গেল অ্যাসেসমেন্টটা পরিচালনা করলে তাদের যে প্রোডাকশন আছে প্রতিষ্ঠানে, সেই প্রোডাকশনে হ্যাম্পার হবে। ওই দিন দেখা গেল একটা বড় একটা বাল্ক প্রোডাকশন যাচ্ছে, সেক্ষেত্রে অ্যাসেসমেন্টটা বন্ধ করতে পারবেন। ইকুইপমেন্ট ব্রেকডাউনস বলছে টুলস এবং ইকুইপমেন্ট নষ্ট বা ঘাটতি যদি থাকলে, তাহলে আপনি অ্যাসেসমেন্টটা বন্ধ করতে পারেন। এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা। আমরা চেষ্টা করেছি জিনিসগুলোকে আমাদের লেভেল বেসডে এটাকে সহজ করার জন্য, যতটা আপনাদের কাছে সাবলীলভাবে তুলে ধরা যায় সেই চেষ্টাটাই আমাদের ছিল। তারপরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা আসলে আপনাদেরই একজন। এই পুরো প্রসেসে হচ্ছে আমরা দুইজনে জড়িত ছিলাম, আমি মোহাম্মদ মাজদুল ইসলাম এবং রাজিয়া খান। আল্লাহ আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুক, আপনাদেরকেও কবুল এবং মঞ্জুর করুক। ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে সমস্ত কর্মকাণ্ডে বারাকা দান করুক, সাইয়েদগুল হাসানাত দ্বারা পূর্ণ করুক। আসসালামু আলাইকুম।